মাত্র 11 বছর বয়সী দুর্ঘটনায় দুটি পায়ে প্যারালাইসিস, সেই প্যারালাইসিস জয় করে ডাক্তারি পুরুলিয়ার চন্দনের নেপাল মাহাতোর সহযোগিতায় স্বপ্ন পূরণ পুরুলিয়ার চন্দন মাঝির। এ যেন এক হার নামানা জেদ এবং ইচ্ছা শক্তির বাস্তব চিত্র। জীবনের সমস্ত বাধাকে হার মানিয়ে সফলতায় পৌঁছানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করলেন পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের কারিহেসা গ্রামের বছর 21-এর চন্দন কুমার মাঝি। ছোট থেকেই মেধাবী চন্দন মাত্র 11 বছর বয়সে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার দুটি পাই পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায়। প্রায় 3 বছর পড়াশোনা বন্ধ থাকার পর মানসিক শক্তিতে ভর করে ফের শুরু করেন তার লড়াই। এরপর হুইল চেয়ারে বসেই 2025 সালে তিনি সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হন। কিন্তু স্বপ্ন পূরণের আগেই আসে চরম আঘাত। কলকাতার পিজি হাসপাতালে পিডব্লিউডি ভেরিফিকেশনে তাকে শারীরিকভাবে অক্ষম বলে ঘোষণা করে আনফিট করা হয়। দুই পা প্যারালাইসিসের থেকেও এই বেদনা পরিবারের কাছে ছিল আরও গভীর। ঠিক তখনই অসহায় পরিবারের পাশে দাঁড়ান বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। তার সহযোগিতায় হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত হয়। দীর্ঘ আইনি লড়াই এবং প্রচেষ্টার পর দিল্লিতে পুনরায় ভেরিফিকেশনের সুযোগ পান চন্দন এবং সেখানে তিনি পাশ করেন। এখন চন্দন কুমার মাঝি আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। চন্দনের বাবা ভোলানাথ মাঝি এই সাফল্যের জন্য নেপাল মাহাতোকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে চন্দন একদিন দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। ভাই, আমরা শুনলাম তোমার ক্লাস 6-এ একটা বড় মর্মান্তিক একটা পথ দুর্ঘটনা হয়, যেখানে প্রচুর পরিমাণে আহত হয় তুমি। এখন কীরকম আছে, মানে কীরকম আছো, কীরকম শরীর তোমার? ক্লাস 6-এ যখন আমি ছিলাম তখন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্টের পর আমার যে প্রথম চিকিৎসা সেটা আমার রাঁচিতে হয়। কিন্তু রাঁচিতে হওয়ার পর ওখানে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাইনি। তারপর আমার বাবা আমাকে ওখান থেকে নিয়ে যায়, বাড়ি থেকে নিয়ে যায় ব্যাঙ্গালোরে। ওখানে আমার চিকিৎসা হয়। তারপর ব্যাঙ্গালোর থেকে আবার আমরা ভেলোরে চলে যাই। ওখানে ভেলোরে আমাকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হতে ওরা শিখিয়ে দিয়েছে যে আমি নিজেই কী করে আমি সব কিছু হুইল চেয়ার থেকে কীভাবে আমি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, সেটা হোক ট্রাভেলিং হোক, সব কিছু আমি নিজেই করতে পারি। এখন তুমি কি কি কাজ করতে পারো নিজেই? আমি সব কিছু নিজে করতে পারি, চাই বাইরে যাওয়া হোক, ট্রাভেলিং করা হোক, সব কিছুই। কিন্তু হুইল চেয়ারের মধ্যে দিয়ে না? হুইল চেয়ারের মধ্যেই করি, কিন্তু ওখানে আমাকে হাঁটতেও শিখিয়ে দিয়েছে, কিন্তু হুইল চেয়ার থেকে আমি সব কিছুই করি। মানে এখন অনেকটা স্বাস্থ্যের উন্নতি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা, হ্যাঁ সেটা তো একটা ভেঙে পড়ার বিষয় আছেই। হ্যাঁ হ্যাঁ। তো মূলত মেন্টালি কে কে সাপোর্ট করেছে এই একটা খুব খারাপ সময়টাতে তোমার? মেন্টালি বলতে শুধু একটাই বলবো, সেটা হচ্ছে আমার ফ্যামিলি। শুধু আমার ফ্যামিলি, তাছাড়া কেউ না। আচ্ছা, এই যে ঘটনা, তারপরে তো পড়াশোনা মানে তাৎক্ষণিক কন্টিনিউ রাখা একটা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার কন্টিনিউ ছিল না মাঝে গ্যাপ ছিল কোনো? না, আমার অ্যাক্সিডেন্ট পর তো আমি একদম কিছুই পড়তে পারি নাই। 3 বছর একদম পুরোপুরি গ্যাপ ছিল, কোনো এডুকেশন কিচ্ছু পড়তে পারতাম না আমি। তারপর 3 বছর পর আমি বাড়ি থেকেই যা এডুকেশন করেছি, আমি শুধু বাড়ি থেকে করেছি। টিউশন আমি করতাম বাড়ি থেকে, আর তার মধ্যে দিয়ে আমি আমার 10th পাস করেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আর তারপর আমি 11-12 যেটা আছে সেটা হচ্ছে আমি ঝাড়খণ্ড বোর্ড থেকে করি। তারপরে তোমার এই যে 10-12 এক্সাম হওয়ার পরে তারপরে সবারটা তো স্বপ্ন থাকে উচ্চ শিক্ষার জন্য, তো মূলত তুমি কোন দিকটা নিয়ে এগিয়ে গেছো উপরের দিকে? আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ডাক্তার হওয়ার অনেক একটা ইচ্ছা ছিল, খুবই বেশি। তো ওটাই আমার ইচ্ছা ছিল, যে তার জন্য আমি চুজ করলাম যে আমি নেট পরীক্ষা দেবো। আচ্ছা, তো আমি নেট পরীক্ষা দিই, নেট পরীক্ষা দেওয়ার পর আমি নেট পরীক্ষায় পাস করি কত সালে দিয়েছো তুমি? 2025-এ। আচ্ছা, এই বছর? এই বছর দিয়েছি আমি, এই বছর পাস করি নেট পরীক্ষায়। কিন্তু নেট পরীক্ষায় পাস করার পর যে নর্মাল ক্যান্ডিডেট, যাদের নেট পরীক্ষার পর যাদের কাউন্সিলিং হয়, আমার ক্ষেত্রে ওটা হয় না। আমার ক্ষেত্রে আবার একটা আমার পরীক্ষা দিতে হয়, সেটার নাম হচ্ছে পিডব্লিউডি ভেরিফিকেশন টেস্ট। আচ্ছা, যেখানে টেস্ট করা হয় যে আমার ডিসেবিলিটির কতটা, যে আমি মানে কতটা আমার যোগ্য। তো ওখানে আমাকে রিজেক্ট করা হয়, এটা বলে যে আমার নাকি যে ডিসেবিলিটি সেটা অনেক বেশি। তো তারপর ওখান থেকে আমি সেই টেস্টটা আমার হয় কলকাতাতে, কলকাতা যে পিজি হসপিটাল, ওখানে আমার টেস্টটা হয়। কিন্তু ওখানে আমি যখন যাই তখন ওখানে আমাকে আবার রিজেক্ট করা হয়, এটা বলে যে আমার নাকি ডিসেবিলিটি এটা অনেক বেশি। তখন তো একটা ভেঙে পড়ার বিষয় থাকে, মানে এতদিনের যে তোমার স্বপ্ন হঠাৎ করে তোমাকে রিজেক্ট করে দেওয়া হলো। তারপরে কি করলে তুমি? তারপর আমি খুবই বেশি হতাশ হয়ে যাই। কিন্তু বাড়ি আসার পর তারপর আমি নেপাল ওর কাছে যাই। বলবো বলতে এই বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে যাই। ওখানে উনি সব কিছু ওনাকে বললাম আমি যে কি ব্যাপারটা সব কিছু।
তারপর উনি আমাকে সাহায্য করেন, উনি আমাকে কেসের জন্য আমাকে বলে যে তুমি কেস হাইকোর্টে যান হাইকোর্টে তোমরা? আচ্ছা, তারপর আমি কলকাতায় যে হাইকোর্ট ওখানে যাই। আর হাইকোর্টে কি রায় আসে মোটামুটি? তারপর ওখান থেকে আমাকে বলে যে তুমি আবার রিভেরিফিকেশন করো। আচ্ছা, ওখান থেকে আমাকে সাজেস্ট করে যে তুমি দিল্লি গিয়ে ওখানে LHMC তে তুমি ভেরিফিকেশন করো। তারপর আমি দিল্লি যাই, ওখানে আমি পাস হয়ে যাই দিল্লিতে। যে ওই দিল্লিতে আমাকে এটা বলা হয় যে তোমার কোনো প্রবলেম নেই, ডাক্তারও যত তোমার দরকার তোমার পুরোপুরি সব ঠিক আছে। আর তারপর ওখান থেকে আমি আজকে পাস হয়েছি। আর এখন আমি যে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওখানে আমি এখন ফার্স্ট ইয়ার মেডিকেল পড়ছি। কতটা খুশি এখন? আমি অনেকেই বেশি। আচ্ছা, এই যে কঠিন সময়, মানে কি বলবো, তোমার শারীরিক অক্ষমতা বলো বা একটা মেন্টালি যে সমস্যা ছিল, সেই ক্ষেত্রে থেকে তুমি উঠে এলে এত সুন্দর এখন পড়ছো, তো আগামী দিনে কি লক্ষ্য আছে তোমার? আমার লক্ষ্য এটাই যে আমি একটা খুবই ভালো ডাক্তার হয়ে আমি হতে চাই। আর আমি সবাইকে যা বলতে পারছি। ঠিক, যাক, এলাকার মানুষজনকে যতটা পারো হেল্প করবে দুস্থ লোককে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চলো, আমাদের দিক থেকেও অ্যাডভান্স কংগ্রাচুলেশন। দিয়ে কি নাম ভাই তোমার? চন্দন কুমার মাঝি, চন্দন কুমার মাঝি। বাড়ি তোমার? কাড়িয়েছে গ্রাম। কাড়ি হাসা, বাঘমুন্ডির কাড়ি হাসা নাকি? হ্যাঁ, বাগুন কাড়িয়েছে গ্রাম। ঠিক।